অধ্যায় ৫ মিথ্যে আসার কুহক। চিটাগং থেকে ফেরার পর আমার ভেতরের অস্থিরতাটা যেন কয়েক গুণ বেড়ে গিয়েছিল। বৃষ্টির সান্নিধ্য পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা আর তার প্রতি আমার এই নিষিদ্ধ ভালোবাসার অপরাধবোধ, এই দুই বিপরীতমুখী স্রোতে আমি হাবুডুবু খাচ্ছিলাম। মাল্টিন্যাশনাল কোম্পানির ব্র্যান্ডিং প্রজেক্টটা তখন চূড়ান্ত পর্যায়ে। প্রায় প্রতিদিনই আমাদের দেরি করে কাজ করতে হচ্ছিল, কখনো কখনো ছুটির দিনেও অফিসে আসতে হচ্ছিল। এই অতিরিক্ত কাজের চাপ একদিকে যেমন আমাকে ক্লান্ত করে দিচ্ছিল, অন্যদিকে বৃষ্টির কাছাকাছি থাকার আরও বেশি সুযোগ করে দিচ্ছিল। আর আমি নির্বোধের মতো সেই সুযোগগুলোর মধ্যে খুঁজে ফিরছিলাম মিথ্যে আশার আলো। আমি লক্ষ্য করছিলাম আমার আচরণেও কেমন যেন একটা পরিবর্তন আসছিল। আগে যেখানে আমি বৃষ্টির সাথে কথা বলতে গিয়েও একটা অদৃশ্য দেওয়াল অনুভব করতাম, এখন সেই দেওয়ালটাকেই আমি যেন ভাঙতে চাইছিলাম। কাজের ফাঁকে ইচ্ছে করেই ওর সাথে টুকটাক অপ্রয়োজনীয় গল্প জুড়ে দিতাম। ওর পছন্দের গান, সিনেমা, বই এসব নিয়ে আলোচনা করার ছুতোয় ওর আরও কাছাকাছি যাওয়ার চেষ্টা করতাম। বৃষ্টিও খুব স্বাভাবিকভাবেই আমার সাথে কথা বলতো, হাসত, ওর মতামত জানাতো। ওর এই সহজ বন্ধুত্বপূর্ণ আচরণকেই আমি ভুল করে অন্য কিছু ভাবতে শুরু করেছিলাম। আমার মনে হতে শুরু করেছিল বৃষ্টিও হয়তো আমার প্রতি কিছুটা হলেও দুর্বল। এক বিকেলে অফিসে সবাই যখন বেরিয়ে গেছে, আমি আর বৃষ্টি তখনও একটা প্রেজেন্টেশন ফাইনাল করছিলাম। হঠাৎ করেই লোডশেডিং হয়ে পুরো ফ্লোরটা অন্ধকারে ডুবে গেল। আইপিএস চালু হতে কয়েক মুহূর্ত সময় লাগল। সেই কয়েক মুহূর্তের জমাট অন্ধকারে আমি যেন স্পষ্ট শুনতে পাচ্ছিলাম আমার নিজের হৃৎপিণ্ডের দিশেহারা শব্দ। বৃষ্টি হয়তো অন্ধকারে কিছুটা ঘাবড়ে গিয়েছিল। ও আমার খুব কাছে সরে এসে কাঁপা কাঁপা গলায় বলল, "আকাশ, আপনি ঠিক আছেন তো?" ওর নিঃশ্বাসের উষ্ণ বাতাস আমার ঘাড়ে এসে পড়ছিল। ওর শরীরের হালকা সুগন্ধ আমার মাথাটা কেমন যেন গুলিয়ে দিচ্ছিল। আমার খুব ইচ্ছে করছিল এই সুযোগে ওর হাতটা শক্ত করে ধরি, ওকে আশ্বস্ত করি যে আমি ওর পাশেই আছি। কিন্তু ঠিক সেই মুহূর্তে আইপিএস চালু হয়ে যাওয়ায় আলো জ্বলে উঠল। দেখলাম বৃষ্টি আমার খুব কাছে দাঁড়িয়ে আছে, ওর চোখে মুখে একটা ভয়ের ছাপ। আমি নিজেকে সামলে নিয়ে বললাম, "হ্যাঁ, আমি ঠিক আছি, আপনি ভয় পাবেন না।" ও একটু লজ্জিত হেসে বলল, "আসলে অন্ধকারে আমার একটু ভয় লাগে।" সেই রাতে বাড়ি ফিরে আমার মনে হলো এই ঘটনাটা হয়তো একটা ইঙ্গিত। বৃষ্টি হয়তো অবচেতন মনে আমার ওপর নির্ভর করতে চাইছে। এই ধরনের ছেলেমানুষী চিন্তাগুলো আমাকে পেয়ে বসছিল। আমি যেন বাস্তবতাকে অস্বীকার করে নিজের তৈরি করা একটা স্বপ্নের জগতে বাস করতে শুরু করেছিলাম। প্রজেক্টের কাজে প্রায়ই আমাদের বিভিন্ন ক্লায়েন্ট মিটিং বা লোকেশন ভিজিটে শহরের নানা প্রান্তে যেতে হতো। আমি ইচ্ছে করেই এমনভাবে পরিকল্পনা করতাম যাতে যাওয়া আসার পথে আমরা বেশ কিছুটা সময় একসাথে কাটাতে পারি। গাড়িতে পাশাপাশি বসে থাকার সময় আমি ওর সাথে নানা বিষয়ে গল্প করার চেষ্টা করতাম। একদিন এমনই এক দুপুরে ফিরছিলাম আমরা। আকাশ কালো করে মেঘ জমেছিল। টিপটিপ করে বৃষ্টিও পড়তে শুরু করেছিল। গাড়ির কাচ তুলে দিয়ে এসি চালিয়ে দেওয়া হয়েছিল। আমি স্টিরিওতে বৃষ্টির পছন্দের একটা পুরনো দিনের বাংলা গান চালিয়ে দিলাম। ও চোখ বুজে গানটা শুনছিল। ওর ঠোঁটের কোণে লেগেছিল সেই পরিচিত মিষ্টি হাসি। আমার খুব ইচ্ছে করছিল ওর দিকে তাকিয়ে থাকি, কিন্তু ড্রাইভার থাকায় অস্বস্তি হচ্ছিল। হঠাৎ বৃষ্টি আমার দিকে তাকিয়ে বলল, "আকাশ, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব?" আমি ওর দিকে তাকালাম। "হ্যাঁ, বলুন। আপনি কি কখনো কাউকে ভালোবেসেছেন?" ওর এই সরাসরি প্রশ্নে আমি থতমত খেয়ে গেলাম। বুকের ভেতরটা ধড়াস করে উঠল। কি উত্তর দেব ভেবে পেলাম না। আমতা আমতা করে বললাম, "না, মানে সেরকমভাবে।" বৃষ্টি আমার চোখের দিকে সরাসরি তাকিয়েছিল। ওর দৃষ্টিতে কি ছিল আমি পড়তে পারছিলাম না। ও আলতো হেসে বলল, "আমার কেন যেন মনে হয় আপনি খুব আবেগপ্রবণ একজন মানুষ। হয়তো আপনার জীবনেও এমন কেউ আছে যার কথা আপনি কাউকে বলতে পারছেন না।" ওর এই কথায় আমার বুকের ভেতরটা তোলপাড় হয়ে গেল। বৃষ্টি কি আমার মনের কথা কিছুটা হলেও আঁচ করতে পারছে, নাকি এটা ওর সাধারণ একটা অনুমান? আমি কোনো উত্তর না দিয়ে জানলার বাইরে তাকিয়ে রইলাম। বৃষ্টিও আর কিছু বলল না। বাকি পথটা একটা গুমোট নীরবতার মধ্যে কাটল। এই ঘটনার পর আমার মনের ভেতর আশার একটা ক্ষীণ শিখা দপ করে জ্বলে উঠেছিল। আমার মনে হতে লাগল বৃষ্টি হয়তো সত্যিই আমার ব্যাপারে কিছু একটা ভাবছে। হয়তো সে সরাসরি কিছু বলতে পারছে না, কিন্তু ইঙ্গিতে আমাকে আমার অনুভূতি প্রকাশ করার জন্য সাহস যোগাচ্ছে।
এই ধরনের ভ্রান্ত ধারণাগুলো আমার মনে জেঁকে বসছিল। মাল্টিন্যাশনাল কোম্পানির সেই প্রজেক্টটা তখন প্রায় শেষের দিকে। আমাদের রাত দিন খাটনির ফল পাওয়ার সময় ঘনিয়ে আসছিল। ক্লায়েন্টের কাছে ফাইনাল প্রেজেন্টেশনের তারিখ ঠিক হয়ে গেল। এই প্রেজেন্টেশনটার ওপর অনেক কিছু নির্ভর করছিল। আমাদের এজেন্সির সুনাম, আমাদের টিমের সাফল্য, আর ব্যক্তিগতভাবে আমার আর বৃষ্টির ক্যারিয়ারের জন্যেও এটা খুব গুরুত্বপূর্ণ ছিল। আমরা দুজনেই ভীষণ টেনশনে ছিলাম, কিন্তু একে অপরের সাহচর্যে সেই টেনশনটাকেও যেন উপভোগ করছিলাম। প্রেজেন্টেশনের আগের দিন প্রায় সারা রাত জেগে আমরা কাজ করলাম। ভোরের দিকে যখন সব গোছাগাছ করে প্রায় শেষ, তখন বৃষ্টি কফি বানাতে গেল প্যান্ট্রিতে। আমি ওর ডেস্কের পাশ দিয়ে যাবার সময় দেখলাম ওর ফোনটা ভাইব্রেট করছে। স্ক্রিনে ভেসে উঠেছে রাহাত নামটা, সাথে একটা হার্ট ইমোজি। আমার বুকের ভেতরটা আবার সেই পুরনো ঈর্ষার আগুনে জ্বলে উঠল। আমি দ্রুত চোখ সরিয়ে নিলাম, মনে মনে নিজেকে ধিক্কার দিলাম এই নীচ মানসিকতার জন্য। কফি নিয়ে এসে বৃষ্টি আমার দিকে মগটা এগিয়ে দিয়ে বলল, নিন, কফিটা খেয়ে একটু চাঙ্গা হয়ে নিন আকাশ, কাল কিন্তু আমাদের জিততেই হবে। ওর চোখে মুখে ছিল আত্মবিশ্বাসের ছাপ। আমি ওর হাত থেকে মগটা নেবার জন্য ইচ্ছে করেই ওর আঙুলগুলো আলতো করে স্পর্শ করলাম। বৃষ্টি চমকে আমার দিকে তাকালো, তারপর একটু হেসে চোখ নামিয়ে নিল। আমার বুকের ভেতরটা আনন্দে নেচে উঠল। এই সামান্য স্পর্শ, এই লজ্জামাখা হাসি, এগুলোই আমার কাছে অনেক বড় পাওয়া বলে মনে হচ্ছিল। আমি ধরে নিয়েছিলাম বৃষ্টিও আমার প্রতি দুর্বল, শুধু প্রকাশ করতে পারছে না। পরদিন প্রেজেন্টেশনটা অসাধারণ হলো। ক্লায়েন্ট আমাদের কাজে যার পণ্যায় খুশি। মিটিং রুম থেকে বেরিয়ে আসার সময় রহমান সাহেব আমার আর বৃষ্টির কাঁধে জাত রেখে বললেন, ওয়েল ডান টিম, তোমরা দুজনে সত্যিই আমাদের মুখ উজ্জ্বল করেছ। অফিসে ফিরে আসার পর একটা উৎসবের আমেজ তৈরি হলো। ঠিক হলো সন্ধ্যায় সবাই মিলে একটা পার্টি করা হবে এই সাফল্য সেলিব্রেট করার জন্য। বৃষ্টি আমার কাছে এসে বলল, আকাশ, আজকে সাফল্যের পেছনে আপনার অবদান কিন্তু সবচেয়ে বেশি। আপনি না থাকলে আমি একা এত কিছু সামলাতে পারতাম না। ওর কণ্ঠে ছিল কৃতজ্ঞতা। আমি আবেগের আতিশয্যে প্রায় বলেই দিয়েছিলাম, বৃষ্টি, আমার সবটুকু সাফল্য তো তোমারই জন্য। কিন্তু শেষ মুহূর্তে নিজেকে সামলে নিলাম। শুধু বললাম, এটা আমাদের টিমের সাফল্য বৃষ্টি, আমরা সবাই মিলেই এটা সম্ভব করেছি। সন্ধ্যায় নির্দিষ্ট পার্টি সেন্টারে পৌঁছে দেখি এলাহি আয়োজন। আলো ঝলমলে পরিবেশ, হালকা মিউজিক, পানীয় আর খাবারের ছড়াছড়ি। অফিসের প্রায় সবাই এসে গেছে। বৃষ্টি একটা গাঢ় নীল রঙের শাড়ি পরেছিল, সাথে মানানসই গয়না। ওকে দেখে আমার হৃৎস্পন্দন আবার অনিয়ন্ত্রিত হয়ে গেল। মনে হচ্ছিল আজকের রাতের সব আলো যেন ওর সৌন্দর্যকে কেন্দ্র করেই ঘুরপাক খাচ্ছে। আমি এক কোণে দাঁড়িয়ে ওকে দেখছিলাম। ও সবার সাথে হাসি মুখে কথা বলছিল, শুভেচ্ছা বিনিময় করছিল। হঠাৎ করেই দেখলাম রাহাত এসে ওর পাশে দাঁড়ালো। বৃষ্টি ওকে দেখে খুশিতে জড়িয়ে ধরল। রাহাতও পরম মমতায় ওর কপালে একটা চুমু খেল। এই দৃশ্যটা আমার বুকের ভেতর শেল হয়ে বিঁধল। আমি দ্রুত অন্যদিকে মুখ ফিরিয়ে নিলাম। কিছুক্ষণ পর বৃষ্টি আর রাহাত আমার দিকে এগিয়ে এলো। রাহাত আমার সাথে হ্যান্ডশেক করে বলল, কংগ্রাচুলেশনস আকাশ, বৃষ্টির কাছে আপনার কাজের অনেক প্রশংসা শুনেছি। আপনারা দুজনে মিলেই তো এই অসম্ভবকে সম্ভব করলেন। আমি জোর করে মুখে হাসি ফুটিয়ে বললাম, থ্যাংক ইউ, আসলে বৃষ্টি সব ক্রেডিট ডিজার্ভ করে। বৃষ্টি আমার দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল, আকাশ, রাহাত আপনার সাথে পরিচিত হতে চাইছিল। ও আপনার ক্যালিগ্রাফির খুব প্রশংসা করছিল সেদিন। আমরা কিছুক্ষণ এটা সেটা নিয়ে কথা বললাম। রাহাত খুবই অমায়িক আর বন্ধুবৎসল একজন মানুষ। ওর সাথে কথা বলতে ভালোই লাগছিল। কিন্তু ওর পাশে দাঁড়ানো বৃষ্টির মুখের দিকে তাকালেই আমার বুকের ভেতর হাহাকার করে উঠছিল। এই মানুষটা আমার হতে পারত যদি না পার্টির এক ফাঁকে আমি একটু বাইরে এসেছিলাম খোলা আকাশের নিচে। মে মাসের মাঝামাঝি সময় ঢাকার আকাশে তখন কালবৈশাখীর আনাগোনা শুরু হয়ে গেছে। দূরে কোথাও মেঘ ডাকছিল। আমার মনের ভেতরও যেন ঠিক তেমনই একটা ঝড় জমাট বাঁধছিল। হঠাৎ আমার পাশে এসে দাঁড়ালো বৃষ্টি। কি ব্যাপার আকাশ, আপনি এখানে একা একা দাঁড়িয়ে কি করছেন? ওর কণ্ঠে উদ্বেগ। আমি ওর দিকে তাকালাম। আলো আধারে ওর মুখটা আরও বেশি মায়াবী লাগছিল। আমার ভেতরের সব দ্বিধা, সব ভয় যেন এক মুহূর্তে উধাও হয়ে গেল। আমি ওর হাতটা আলতো করে ধরলাম। বৃষ্টি চমকে আমার দিকে তাকালো, কিন্তু হাতটা সরিয়ে নিল না। আমার গলা ধরে আসছিল। কাঁপা কাঁপা গলায় বললাম, বৃষ্টি, আমি আপনাকে কিছু বলতে চাই। বৃষ্টি জিজ্ঞাসু দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। আমার বুকের ভেতর হাতুড়ি পড়ছিল। এই কি সেই মুহূর্ত? আমি কি আজ আমার মনের সব কথা ওকে বলে দেব, পরিণতি যাই হোক না কেন? আমার কাঁপা কাঁপা গলার স্বর আর হাতের আলতো স্পর্শে বৃষ্টি কয়েক মুহূর্তের জন্য যেন স্তব্ধ হয়ে গেল।
ওর বড় বড় চোখ দুটো আমার মুখের ওপর স্থির। রাতের আবঝা আলোতে আমি ওর মুখের অভিব্যক্তি ঠিক বুঝতে পারছিলাম না, কিন্তু ওর নীরবতা আমার বুকের ধুকভুকুনি আরও বাড়িয়ে দিচ্ছিল। দূরে মেঘের গুড়ুগুড়ু শব্দটা ক্রমশ স্পষ্ট হচ্ছিল, বাতাসটাও কেমন যেন ভারী হয়ে উঠছিল। আমি আরেকটু সাহস সঞ্চয় করে বলতে যাব, ঠিক সেই মুহূর্তে বৃষ্টি খুব আস্তে করে আমার হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল। ওর এই সামান্য ভঙ্গিটুকু আমার হৃৎপিণ্ডের ওপর যেন একটা হিমশীতল স্রোতের মতো বয়ে গেল। আমার সব সাহস, সব আবেগ এক নিমেষে উবে গেল। বৃষ্টি আমার দিকে তাকিয়ে শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, আকাশ, আমার মনে হয় আপনার কিছু একটা নিয়ে খুব বেশি টেনশন হচ্ছে। প্রজেক্টের ধকলটা হয়তো একটু বেশিই গেছে আপনার উপর দিয়ে। আপনি বরং একটু রেস্ট নিন, সব ঠিক হয়ে যাবে। ওর কণ্ঠস্বরে উদ্বেগ ছিল, কিন্তু সেটা ছিল বন্ধুর প্রতি বন্ধুর উদ্বেগ, সহকর্মীর প্রতি সহকর্মীর সহানুভূতি। সেখানে আমার কাঙ্ক্ষিত সেই বিশেষ অনুভূতির লেশমাত্র ছিল না। ওর চোখে আমি কোনো প্রতিশ্রুতি খুঁজে পেলাম না, পেলাম শুধু স্বচ্ছতা আর সীমারেখা। ও খুব কৌশলে আমার অব্যক্ত কথাগুলোকে এড়িয়ে গেল, আমার আবেগের বেলুনটাকে ফুটো করে দিল কিছু বলার আগেই। আমার মুখ দিয়ে কোনো কথা বেরোল না। বুকের ভেতর যে ঝড়টা জমাট বেঁধেছিল সেটা যেন এক মুহূর্তে সব শক্তি হারিয়ে ফেলল। মনে হচ্ছিল আমি যেন একটা অতল খাদে পড়ে যাচ্ছি, যেখান থেকে উঠে আসার কোনো উপায় নেই। ঠিক সেই সময় ঝড়ের প্রথম ঝাপটাটা এসে লাগল। দমকা হাওয়ায় চারপাশের ব্যানার ফেস্টুনগুলো এলোমেলোভাবে উড়তে শুরু করল। পার্টি সেন্টারের ভেতরের কোলাহল ছাপিয়ে মেঘের গর্জন আর বাতাসে শোঁ শোঁ শব্দ প্রকট হয়ে উঠল। টিপ টিপ করে বৃষ্টি পড়তে শুরু করল। বৃষ্টি আকাশের দিকে তাকিয়ে বলল, ঝড় উঠবে মনে হচ্ছে, চলুন ভেতরে যাই। ও আর কোনো কথা না বাড়িয়ে দ্রুত পার্টি সেন্টারের ভেতরে চলে গেল। আমি একাই দাঁড়িয়ে রইলাম সেই ঝড়ের মুখে। কয়েক মিনিটের মধ্যেই মুষলধারে বৃষ্টি নামল। কালবৈশাখী। এলোমেলো বাতাস, বিদ্যুতের ঝলকানি আর মেঘের গর্জনে চারপাশ প্রকম্পিত। আমার মনে হচ্ছিল এই ঝড়টা যেন আমার ভেতরের সব লণ্ডভণ্ড অনুভূতিগুলোরই প্রতিচ্ছবি। বৃষ্টির প্রতিটা ফোঁটা আমার শরীরকে শীতন করে দিলেও আমার বুকের ভেতরের আগুনটা নেভাতে পারছিল না। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছিলাম আর অনুভব করছিলাম আমার সব স্বপ্ন, সব আশা এই বৃষ্টির জলের সাথে মিশে নর্দমায় ভেসে যাচ্ছে। কতক্ষণ এভাবে দাঁড়িয়েছিলাম জানি না। একসময় ঝড়ের বেগ কিছুটা কমে এলে আমি টলতে টলতে পার্টি সেন্টারের ভেতরে ঢুকলাম। ভেজা শরীরে সবার কৌতূহলী দৃষ্টি এড়িয়ে কোনোমতে একটা কোণার সোফায় গিয়ে বসলাম। দূর থেকে দেখলাম বৃষ্টি রাহাতের পাশে বসে হাসি মুখে গল্প করছে, যেন বাইরে কিছুই ঘটেনি, যেন একটু আগেই আমার পৃথিবীটা ওলটপালট হয়ে যায়নি। ওর এই স্বাভাবিকতা আমাকে আরও বেশি করে বুঝিয়ে দিচ্ছিল যে আমার এই একতরফা ভালোবাসার আসলে কোনো মূল্যই নেই ওর কাছে। পার্টি তখন প্রায় শেষের দিকে। সবাই একে একে বিদায় নিচ্ছে। আমার ওঠার কোনো শক্তি ছিল না। সায়ান আমার পাশে এসে বসল। আমার ভেজা জামা কাপড় আর বিধ্বস্ত চেহারা দেখে ও হয়তো কিছুটা আঁচ করতে পেরেছিল। আস্তে করে আমার কাঁধে হাত রেখে বলল, চল আকাশ, তোকে বাড়ি পৌঁছে দিই। আমি কোনো কথা না বলে যন্ত্রের মতো উঠে দাঁড়ালাম। সায়ানের সাথে বেরিয়ে আসার সময় বৃষ্টির সাথে আরেকবার চোখাচোখি হল। ওর চোখে ছিল একরাশ প্রশ্ন আর উদ্বেগ, কিন্তু আমি ওর দিকে আর তাকাতে পারলাম না। লজ্জায়, অপমানে, দুঃখে আমার মাথা নিচু হয়ে আসছিল। গাড়িতে বসেও আমি একটা কথাও বলিনি। সায়ানও আর কিছু জিজ্ঞাসা করেনি। হয়তো ও বুঝতে পারছিল যে আমার এখন একা থাকতে চাওয়াটাই স্বাভাবিক। ফ্ল্যাটের সামনে নামিয়ে দিয়ে ও শুধু বলল, নিজের খেয়াল রাখিস। ফ্ল্যাটে ঢুকে দরজা বন্ধ করে আমি সোজা বিছানায় গিয়ে আছড়ে পড়লাম। ভেজা কাপড় ছাড়ারও কোনো ইচ্ছে ছিল না। চোখ ফেটে কান্না আসছিল, কিন্তু কাঁদতে পারছিলাম না। বুকের ভেতর একটা অদ্ভুত শূন্যতা। মিথ্যে আশার যে রঙিন বুদবুদটা আমি এতদিন ধরে সযত্নে ফুলিয়েছিলাম, সেটা আজ একটা পিনের খোঁচায় চুপসে গেছে। বাস্তবতার কঠিন জমিতে আছড়ে পড়ে আমি চুরমার হয়ে গিয়েছিলাম। বৃষ্টির শান্ত, দৃঢ় কণ্ঠস্বর, ওর হাত ছাড়িয়ে নেওয়ার ভঙ্গি সবকিছুই আমার কানের কাছে বাজছিল। ও আমাকে কোনো রকম অপ্রস্তুত করেনি, কোনো রূঢ় কথা বলেনি, বরং খুব কৌশলে বুঝিয়ে দিয়েছে যে আমাদের মধ্যে পেশাগত সম্পর্ক আর বন্ধুত্বের বাইরে আর কিছুই সম্ভব নয়। ওর এই প্রত্যাখ্যানটা ছিল নিঃশব্দ, কিন্তু তীরের ফলার মতোই তীক্ষ্ণ। আমি বুঝতে পারছিলাম এই ঝড় শুধু বাইরের নয়, এই ঝড় আমার ভেতরেরও।
যে ঝড়ে আমার সাজানো সব স্বপ্ন ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। এই ঝড়ের পর কি আমি আর আগের মতো থাকতে পারব? এই ক্ষত কি কোনোদিন শুকোবে? সেই রাতেই প্রশ্নগুলোর কোনো উত্তর আমার জানা ছিল না। শুধু জানতাম আমার জীবনের একটা ভয়ঙ্কর কালো অধ্যায়ের সূচনা হয়েছে। কেমন লাগলো আপনাদের? ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন, শেয়ার করুন, কমেন্টে আপনাদের মতামত জানান। পুরো বইটি পড়তে আজই ইবুক সংগ্রহ করুন এখানে দেয়া লিঙ্ক থেকে।